ব্যাটারি চালিত রিকশার অতিরিক্ত গতির দৌরাত্মে সড়কে দুর্ঘটনা বিশৃঙ্খলা। হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে কঠোর নজরদারির তাগিদ। সরকারি ব্যবস্থাপনা জটিলতায় বিদেশে চিকিৎসার সুযোগ পাচ্ছে না। জুলাই আন্দোলনে গুরুতর আহত অনেকেই। দীর্ঘসূত্রতায় উচ্চ সংক্রমণের ঝুঁকি। সেনাবাহিনী দিয়ে যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসী তাড়াবেন ডোনাল্ড ট্রাম্প। প্রয়োজনে জরুরি অবস্থা জারির প্রতিশ্রুতি। এবং আসন্ন বিপিএলে বাড়ছে আম্পায়ারদের ম্যাচ ফি। আগের তুলনায় ম্যাচ প্রতি 20,000 বেড়ে হচ্ছে 50,000 টাকা। স্বাগত এখন বাজারে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমরা দুজন, আমি সুমাইয়া রাত্রি এবং আমি নাইম আবির। ঢাকা সড়কে যেসব পরিবহন চলে তার মধ্যে সবচেয়ে সহজে যে বাহনটি পাওয়া যায় তা হলো রিক্সা। কিন্তু রিক্সার শহরে বাহনটি যখন ছিল অনেকের মাঝেই আনন্দ আর রোমাঞ্চকর অনুভূতি, সেটা কেন এখন নাগরিকদের বিরক্তির কারণ, তার উত্তর খুঁজেছেন নাজমুস সাকিব। নাগরিক জীবনে ছোট ছোট গন্তব্যে যেতে রিকশায় চলাচল কখনো প্রয়োজনে, কখনো প্রিয়জনের পাশাপাশি বসার খানিক অবসর। টাঙ্গাইল থেকে ১৯ বছর আগে ঢাকায় আসেন রহিম মিয়া। সেই থেকে কত রং বদল হলো এই শহরের। চওড়া হয়েছে সড়ক, কিন্তু পরিধি কমেছে রিকশার ৩ চাকার সীমানায়। তবুও চলতে চলতে চলে দৃশ্যকাব্যের গাঁথুনি। শহরের অলিগলিতে চাকার ঘূর্ণিতে আর টুংটাং বেলের শব্দে শব্দে বোনা সুরের কাহন। ভাষা যে অনেক পরিবর্তন হয়ে গেছে। আগে তো আমাদের আমরা স্যার বলতাম, তারা আমাদের ড্রাইভার সাহেব বলতো। এখন তো আঙ্কেলও বলা নেই, কোনো একই নাই, তুই টাকার কর্কশ ভাষা। ব্যবস্থা যতই দিন যাচ্ছে এতই খারাপই হচ্ছে। এই শখের মানুষ আর পাওয়া যায়নি। শখের মানুষ সেই 1919 সালে মিয়ানমারের রেঙ্গুন থেকে প্রথম চট্টগ্রামে আসে রিক্সা, এবং ঢাকার রিক্সাগুলো কলকাতা থেকে এর আগমন ঘটে। এসব রিক্সাগুলো সাধারণত শখের বাহন হিসেবে ঢাকায় প্রথম চলাচল করত, এবং যারা একটু শখ করে চলাচল করতেন তারা অতিরিক্ত ভাড়াও দিতেন এই রিক্সাগুলোতে। কিন্তু ইদানিংকালে এই শখের বাহনগুলো কেন মানুষের ভোগান্তির কারণ হলো? অসহিষ্ণু পতঙ্গের ঝাঁকের মতো ভিড়, যেখানে নেই নিয়ম মেনে চলার মনোভাব। দৃশ্যপট যেন মনে করিয়ে দেয় একেই বুঝি বলে মগের মুল্লুক। শৃঙ্খলাহীন রিক্সা চালকের অবারিত দৌরাত্ম্য। ঢাকার সিটি কর্পোরেশনের কাগজে কলমে শহুরে রিক্সা 1,80,000, কিন্তু বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ বিলসের মতে সড়কে চলছে প্রায় 12 লাখ প্যাডেল চালিত, আর অটোরিকশা প্রায় 6 থেকে 7 লাখ। যেখানে সেখানে দাঁড়ানো, উল্টো পথে হরদম চলাচল আর অতিরিক্ত গতিতে চলা, আর মূল সড়কে তোয়াক্কাহীন যাতায়াতই যেন নীতি এসব রিকশার। সড়কে সবচেয়ে বেশি বিশৃঙ্খলার জন্য দায়ী অবৈধ অটোরিকশা। লাইসেন্স আছে, স্কার পিছনে আছে, আমাদের ড্রাইভারের কোনো লাইসেন্স নাই। আগে ধরতো পুলিশে টাকা পয়সা খায় আসারি, তো ওইগুলো এখন তো নাই। এখন তো আপনার মনে করেন অলিগলিতে চালান যায়। আর ওই যে অটো গাড়ি, এটি কোনো অবধি জিনিস, এটি কোনো লাইসেন্সই নেই। নাম্বার নাই তো, নাম্বার কই পাবো নাম্বার? আয়া পড়ছি মামা, মানে এটা তো আমার ফারনের কোনো জায়গা নাই। চিনি অবশ্যই, কিন্তু আমি যাবো এদিকে, এর লেগে সরি ভুল হয়ে গেছে। আপনারা বললে আমি ঘুরে দেখতেছি। শহরে চলা প্যাডেল চালিত রিকশার ভাড়া দিতে হয় দিনে 120 টাকা। বিপরীতে আয় এবং সহজে চলাচলযোগ্য হওয়ায় অটোরিকশাকে দিতে হয় দিনে 3 থেকে 400 টাকা। এই নগরের সড়কে চলাচলকারী ও পথচারীদেরও সইতে হচ্ছে যার উৎপাত। আমার ক্ষেত্রে হচ্ছে যে রাস্তাঘাট দিয়ে চলাচলের সময় দেখা যায় রিক্সা এদিক দিয়ে ঢুকে যায়, ওদিক দিয়ে ঢুকে যায়, হাঁটা চলা করতে অসুবিধা। দিন যাচ্ছে তত হচ্ছে কি অটো রিক্সা এখন পাশাপাশি হচ্ছে কি এমনি নর্মাল রিক্সা প্লাস হচ্ছে অটো রিক্সা দুইটা বাজছে, যার কারণে হচ্ছে কি আমাদের মানে ফুটপাথ অফ হচ্ছে, প্লাস হচ্ছে রোডটা হচ্ছে যানজট বেশি হচ্ছে। তো ওরা অনেক দ্রুত গতিতে চলে, তো যে কোনো সময় দেখা যায় মানে সামনে পড়ে যায়। এজন্য আমাদের আরো সাবধানতার সাথে চলাফেরা করতে হয়।
সড়কে ট্রাফিক পুলিশের নাকের ডগায় চলছে অটোরিকশা, কিন্তু নিয়ন্ত্রক কি অসহায় নাকি আইনের জোরালো প্রয়োগ কম? এটা খুবই আমাদেরকে এরা ভয় পাইতো, যে এলাকার হবে, ডাম্পিং হবে, বিভিন্ন রকমের হয়তো যারা হতে পারে, তারা এটা এখন দেখা গেছে যে আগের থেকে বেশি এরা উশৃঙ্খলা করতেছে, এখন আরও বেশি হাই রোডে এসে জামা সৃষ্টি করতেছে। পুলিশ বলছে রিকশা নিয়ে কোনো আইন না থাকায় তেমন কিছু করার থাকে না ডিএমপির। এজন্য আইন করে সরকারি সব সংস্থাকে একসঙ্গে কাজ করার পাশাপাশি শহরের নাগরিকদেরও অনিয়ম ঠেকাতে সোচ্চার থাকার আহ্বান জানান এই কর্মকর্তা। এসব রিকশা বা প্যাডেল চালিত রিকশা বলেন, যেগুলো ইঞ্জিন চালিত রিকশা বলেন, এগুলো তো মোটরযানের আওতায় পড়ে না। তারা এই সুযোগটা অনেক সময় নেওয়ার চেষ্টা করে। এই ক্ষেত্রে আমি বলবো এখানে যারা চালক রয়েছেন, যারা যাত্রী রয়েছেন, সবাইকে একটু সচেতন হতে হবে। বিশেষজ্ঞরা বলছেন নিবন্ধন না থাকায় আইন প্রয়োগ করা যাচ্ছে না। মূল সড়ক থেকে অটোরিকশা বন্ধ করতে হবে। সড়কে প্রয়োজন আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি। নিবন্ধন না থাকার কারণে পুলিশের পক্ষে কিন্তু আইন প্রয়োগ করাটা সরাসরি সম্ভব হয় না। তাই প্রথমেই চার্জিং স্টেশনগুলোকে পরিচালনা করতে হবে, অটোরিকশাগুলোকে বন্ধ করতে হবে যাতে আর সংখ্যায় না বাড়ে, নিবন্ধন করতে হবে সকল রিক্সাগুলো, এবং যে পার্টসগুলো আসছে, ব্যাটারিগুলো আসছে, সেগুলো কী কাজে ব্যবহার হচ্ছে সেটা নিশ্চিত করতে হবে, এবং অবশ্যই মহাসড়ক থেকে বা মূল সড়ক থেকে আমার অটোরিকশাকে সরানোর জন্য মনিটরিংটা জোরদার করতে হবে। মাত্র 6 থেকে 8টি রিকশা একটি বাসের সমান সড়ক দখলে নেয়। তাই যানজট কমাতে ঢাকার সড়ক থেকে কমাতে হবে রিকশা, এমন মত বিশেষজ্ঞদের। নাজমুস সাকিব, এখন ঢাকা। ঢাকা মহানগরে 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। উচ্চ আদালতের রিটের শুনানি তথ্য মতে ঢাকা মহানগর এলাকায় 12 লাখ রিকশা চলাচল করছে, যার মধ্যে বড় একটি অংশ হচ্ছে ব্যাটারি চালিত। এছাড়া পুরাতন প্যাডেল চালিত অনেক রিকশায় ব্যাটারি লাগিয়ে যান্ত্রিক করা হচ্ছে। এতে ঘটছে মারাত্মক দুর্ঘটনা। ঢাকার অলিগলি ছাড়িয়ে ব্যাটারি চালিত রিকশা মূল সড়কে চলাচল শুরু করেছে, যার কারণে ঘটছে বড় ধরনের দুর্ঘটনা। এসব কারণ দেখিয়ে হাইকোর্টে রিট করা হয়। রিটের শুনানি শেষে নির্দেশনার পাশাপাশি ব্যাটারি চালিত রিকশা বন্ধ না করতে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না জানতে চেয়ে রুলও জারি করেছেন হাইকোর্ট। ব্যাটারি চালিত রিকশার ধাক্কায় এক শিক্ষার্থী নিহতের ঘটনায় নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত সহ 7 দফা দাবিতে বিক্ষোভ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ শুরু করেন তারা। মঙ্গলবার রাত 9:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলায় জমায়েত হতে শুরু করেন শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে রওনা হয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ভবনের উদ্দেশ্যে। এ সময় ক্যাম্পাসে যান চলাচল নিয়ন্ত্রণ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি ক্যাম্পাসে অটো রিকশা সহ মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানায় আন্দোলনকারীরা। এর আগে মঙ্গলবার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবন ও শহীদ মিনার সংলগ্ন এলাকায় ব্যাটারি চালিত রিকশার ধাক্কায় নিহত হন আফসানা করিম রাচি নামে মার্কেটিং বিভাগের 53তম আবর্তনের এক শিক্ষার্থী। মঙ্গলবার রাতে এই দুর্ঘটনা ঘটে। চট্টগ্রামের সিআরবি এলাকায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানে মাদকসহ টাকা উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে কয়েকজনকে। এ নিয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী হোসেন জিয়াদ। অভিযানে কি কি উদ্ধার করা হয়েছে, এ পর্যন্ত কতজনকে আটক করা হয়েছে জানাবেন। রাত্রি মূলত ভোরের আলো ফোটার আগ থেকে অভিযান শুরু হয় ভোর রাত থেকে, এবং পুরো এলাকাটি সিআরবি সহ ফলমুন্ডি বিআরটি এর যে বস্তি এলাকাগুলো রয়েছে পুরো এলাকাটি ঘিরে ফেলে যৌথ বাহিনীর সদস্যরা। এবং আমরা দেখেছি র্যাব, বিজিবি, সেনাবাহিনী, পুলিশ সহ সবাই এই এলাকাটিকে চারপাশ থেকে ঘিরে মূলত ঘরগুলোতে অভিযান শুরু করে। এগুলো বস্তি এলাকা, প্রায় 600টির মতো বস্তি ঘর রয়েছে এখানে, যেখানে নিম্নয়ের মানুষরা বসবাস করেন, এবং সেই এলাকাটিতে দীর্ঘদিন
ধরে অপরাধীরা রয়েছে এই ধরনের গোয়েন্দা তথ্য ছিল। আজকে অভিযানে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং একটি ঘর থেকে প্রায় 10 লাখ টাকারও বেশি, প্রায় 15 লাখ টাকার মতো সর্বমোট উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একটি বাসা থেকে উদ্ধার করা হয়েছে প্রায় 10 লাখ টাকার কাছাকাছি। মাদকের বোতল দেখছি আমরা, বেশ দেশি বিদেশি মাদক উদ্ধার করা হয়েছে এবং এর পাশাপাশি আমরা হেরোইন দেখতে পাচ্ছি বেশ কিছু, এবং মোবাইল উদ্ধার করা হয়েছে। আমরা অপরাধীর কথা যদি বলি, এই অস্ত্র এবং মাদক সহ 6 জন অপরাধীকে এখন পর্যন্ত তারা আটক করতে সক্ষম হয়েছেন এবং আটক করে এখানে যে সিআরবির যে মাঠটি আছে সেখানে নিয়ে আসা হয়েছে। আমরা দেখছি যে এই পুরো এলাকায় যে বস্তি ঘরগুলো রয়েছে এগুলো মূলত বাংলাদেশ রেলওয়ের নিয়ন্ত্রণাধীন এবং সেই নিয়ন্ত্রণাধীন এলাকায় মূলত এগুলো রেলের যেই কর্মকর্তা বা কর্মচারীরা রয়েছেন তারা নিজেরা থাকার কথা, কিন্তু তারা থাকেন না, তারা নির্ময়ের মানুষের কাছে ভাড়া দিয়ে দেন। সে সুযোগেই মূলত এই এলাকাটিতে যারা অপরাধী রয়েছেন তারা আস্তানা গাড়েন এবং আজ দীর্ঘ সময় আসলে এখানে পুলিশ সহ অন্যান্য বাহিনীও অভিযান চালানোর চেষ্টা করেছে, কিন্তু বিভিন্ন সময় বাধার মুখে অনেক সময় সম্ভব হয় না। এখানে উচ্ছেদ অভিযান চালানোরও বেশ কয়েকবার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেটিও নানান বাধার মুখে অনেক সময় সম্ভব হয় না। তো আজকে মূলত ভোররাত থেকে যৌথ বাহিনীর চট্টগ্রামের সিআরবি এলাকায় যৌথ বাহিনীর সরাসরি অভিযান চলছে, সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী হোসেন জিয়াদ। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুরুতর আহত অনেকের উন্নত চিকিৎসা নিতে বিদেশ পাঠানো প্রয়োজন। সরকারি ব্যবস্থাপনায় এখন পর্যন্ত বিদেশে গেছেন মাত্র 5 জন। প্রক্রিয়াধীন রয়েছে অন্তত 20 থেকে 25 জন। যদিও সরকারি ব্যবস্থাপনার দীর্ঘসূত্রিতার উন্নত চিকিৎসা প্রাপ্তিতে দেরি হচ্ছে, মাসের পর মাস সিসিইউ আইসিইউতে এসব রোগী চিকিৎসারত থাকায় রয়েছে উচ্চ সংক্রমণের ঝুঁকিতে। বিস্তারিত দেলোয়ার দোলনের প্রতিবেদনে। 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মার্চ টু ঢাকা কর্মসূচিতে যোগ দিতে বাড়ি থেকে বের হওয়ার সময় স্ত্রীকে বলেছিলেন শীঘ্রই ফিরে আসবেন, কিন্তু এখনও বাড়ি ফেরেননি কাজল। মাথায় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। কাজল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী। ঘটনার দিন নারায়ণগঞ্জে বড় ভাইয়ের বাসা থেকে আন্দোলনস্থল যাত্রাবাড়ি এসে গুলিবিদ্ধ হন কাজল। আগারগাঁও নিউরোসায়েন্স হাসপাতালে 2 মাস আইসিইউতে চিকিৎসার পর 1 মাস ছিলেন এসডিওতে। সবশেষ উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়েছে থাইল্যান্ডে। কাজল আমাদের কাছে যখন আসে পেশেন্ট এক্সট্রিমলি খারাপ, মানে এতটাই খারাপ, মাথার গুলি এইদিকে লেগে এইদিকে গুতা মেরে হাড্ডি ভেঙে নিয়ে ব্রেন সহ পিছন থেকে নিয়ে চলে গেছে। 2 সন্তানের বাবা মুরাদ গুলশানে অফিস শেষে বাসায় ফেরার পথে মিরপুর 10-এ হঠাৎই গুলি লাগে ঘাড়ে। গুলি ঘাড়ের স্পাইনাল কর্ড ভেদ করে অন্য পাশ দিয়ে বেরিয়ে যায়। দীর্ঘ সময় আইসিইউতে থাকার পর গেল 21 জুলাই থেকে রয়েছেন এসডিওতে। গুলির আঘাতে তার ঘাড়ের নিচ থেকে পুরো শরীর অচল হয়ে গেছে। চিকিৎসকরা বলছেন কাজলের মতো মুরাদেরও দেশে চিকিৎসা নেই। সরকারি ব্যবস্থাপনায় বিদেশে পাঠানোর দীর্ঘসূত্রিতায় রয়েছেন সংক্রমণের ঝুঁকিতে। মাথার অপারেশন খুব ক্রিটিক্যাল, সবসময় স্মুথলি যায় না, আপস ডাউন হয়। তো তারপর আবার একটা আইসিইউর মতো একটা জায়গা যেখানে বারবার সেভারাল টাইমস ইনফেকশনের চান্স থাকে, ইমিউনো কম্প্রোমাইজড হয়ে যায়, অনেক রকম ওষুধ চলে। আমাদের কাছে যেগুলো রোগী ছিল 7-8 জনের ভিতরে লাস্ট আমরা 2টা রোগীকে বিদেশে রিকমেন্ড করেছিলাম আমাদের বোর্ড। এদের বিদেশে গেলে ওরা একটা ভালো কিছু নিয়ে আসতে পারে। তো কাজল একটা আর মুরাদ একটা। জুলাই গণঅভ্যুত্থানে নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে গুরুতর অবস্থায় থাকা আরেকজন আশরাফুল। গুলি লাগে তার মাথায়। 2 দফা অস্ত্রোপচারের পর পরিস্থিতি আরও জটিল হয়েছে।
ক্রিটিক্যাল কেয়ারের সেবা দেওয়া চিকিৎসকরা বলছেন, মাথায় গুলিবিদ্ধ এত সংখ্যক রোগীকে একসাথে চিকিৎসা দেওয়ার অভিজ্ঞতা নেই তাদের। তারপরও সর্বোচ্চ সেবা নিশ্চিতে কাজ করছেন তারা। হঠাৎ করে এত ম্যাসাকার এবং এত ক্যাজুয়ালিটি, এগুলোতে আমরা অভ্যস্ত না। রোগীর চাপ তো অনেক ছিল, আমাদের ক্যাপাসিটির বাইরে। অনেক পেশেন্ট আসছে ব্রড ডেথ কিংবা ব্রেন ডেথ। এমার্জেন্সি এবং সার্জিক্যাল টিম তারা তো এখানে 24 ঘন্টা, তাদের ঘুম ছিল না, খাওয়া দাওয়া ছিল না, কোনো রুটিন ছিল না। ম্যাক্সিমাম চেষ্টা করেছে সর্বোচ্চভাবে সার্ভিস দেওয়ার। জুলাইয়ের ছাত্র জনতার আন্দোলনে গুরুতর আহত হয়ে আগারগাঁয়ের নিউরোসায়েন্স হাসপাতালে প্রায় 5 শতাধিক রোগী সেবা নিয়েছেন, যাদের মধ্যে 159 জনের ভর্তির প্রয়োজন হয়। আর এই সকল ভর্তি রোগীদের মধ্যে 1/3 অস্ত্রোপচার প্রয়োজন হয়। অস্ত্রোপচার পরবর্তীতে প্রায় 33 জন রোগীর মৃত্যু হয়। দেলোয়ার দোলন, এখন, ঢাকা। রাজধানীর আদ্দিন হাসপাতালের এনআইসিইউ থেকে শিশু সন্তান পরিবর্তনের অভিযোগ করেছে এক পরিবার। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, এনআইসিইউতে থাকা 3 শিশুর মায়ের নাম এক হওয়ায় এই জটিলতার সৃষ্টি হয়। ব্রাহ্মণবাড়িয়া থেকে ভর্তি হওয়া ভুক্তভোগী শিশুর বাবা বলেন, 2 দিন বয়সী সন্তানকে হাসপাতাল থেকে ছাড়প্রাপ্ত দেবার পর বুঝতে পারেন এই শিশু তার নয়। এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে অভিযোগ জানালে একই মায়ের নামে থাকা আরও 2 শিশুর পরিচয় নিয়ে জটিলতা দেখা দেয়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার পুলিশে অভিযোগ করলে ডিএনএ টেস্টের মাধ্যমে পরিচয় শনাক্তের পরামর্শ দেয় তারা। তবে এ নিয়ে মন্তব্য করতে চায়নি হাসপাতাল কর্তৃপক্ষ। যেটা দিছিল আমার ছেলের সাথে এটা মিল নেই, কারণ এটা নাভি দেখলে বোঝা যায় এটা কাঁচা আর আমার কাছে শুকনা ছিল। আর এখন যেটা দিতেছে এটা অসুস্থটা একটু বেশি, আমার ছবির সাথে মিলে না আর কি। ও আমার সব কিছু জানছে। বাচ্চা কি চোখ উল্টে দিত, আমি বলছি না। মুখে তা ফেনা আসতো কিনা, আমি বলছি না। শুধু খিঁচুনি দিত, শুধু কাঁপুনি দিত বাচ্চাটা। ঠিক আছে, সমস্যা নেই। তারপর আবার জিজ্ঞেস করছে, আপনার নাম কি রুবেল? আমি বলছি জি, আমার নাম রুবেল। তারপর বাচ্চাটা আনার পরে আমার আম্মুর কাছে দিছে। আম্মু নেওয়ার পরে আমি বলছি যে আমার যে বাচ্চাটা দিচ্ছেন আমাকে, তখন আমার আমি যে টাকা জমা দিয়েছি টাকার রিলিজ করবো, আপনার কিচ্ছু লাগবে না, আপনি চলে যান। তথ্য প্রযুক্তির সহজলভ্যতায় ইন্টারনেট ও স্মার্টফোনের ব্যবহার যত বাড়ছে ততই বাড়ছে সাইবার অপরাধ, যা শহর পেরিয়ে ছড়িয়ে পড়ছে মফস্বল কিংবা গ্রামেও। সবচেয়ে বেশি সাইবার অপরাধের শিকার হচ্ছেন নারী শিক্ষার্থীরা। সাইবার অপরাধের শিকার মানুষদের নিরাপত্তায় কাজ করছেন নোয়াখালীর এক ঝাঁক তরুণ, দিচ্ছেন বিনামূল্যে সাইবার সেবা ও প্রশিক্ষণ। নোয়াখালী থেকে নাসিম শুভ জানাচ্ছেন বিস্তারিত, আর ছবি তুলেছেন ইমরান হোসেন। নোয়াখালী সরকারি কলেজের ইংরেজি বিভাগের স্নাতক প্রথম বর্ষের ছাত্রী। নভেম্বরের শুরুর দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শিকার হন হেনস্থার। এআই প্রযুক্তির মাধ্যমে তার ছবি দিয়ে ফেসবুকে ফেক অ্যাকাউন্ট তৈরি করেন অপরিচিত কেউ। সেই ছবিতে মুখের অবয়ব তার থাকলেও বাকি অংশ জুড়ে বসানো হয় অন্য কারো ছবি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এসব ছবি দেখে থানা পুলিশের কাছে ছোটাছুটি করেও কোনো কুল কিনারা না পেয়ে নোয়াখালী সাইবার ওয়ারিয়র্সের দ্বারস্থ হয় তার পরিবার। তাদের সহযোগিতায় ফেসবুক থেকে ফেক অ্যাকাউন্টটি ও ছড়িয়ে পড়া সকল ছবি মুছে ফেলা সম্ভব হয়। শনাক্ত করার যে ব্যাপারটা, এটা অলরেডি চলছে। ভাইয়ারা বলতেছে যে হয়তোবা এরকম একটা নির্দিষ্ট একটা এরিয়ার মধ্যে আছে, বাট কে এটা এখনো স্ট্রেস করা পসিবল হয় নাই। নোয়াখালী সাইবার ওয়ারিয়র্স থেকে এখন পর্যন্ত 1000-এর বেশি ভুক্তভোগী বিনামূল্যে সেবা পেয়েছেন। সাইবার সংক্রান্ত সমস্যার সমাধান করেছে এই প্রতিষ্ঠানটি। বিশেষ করে নারী উদ্যোক্তাদের অনলাইনে ই-কমার্স ব্যবসা সংক্রান্ত নানাবিধ জটিলতা নিরসনে কাজ করছেন তারা। অনেকে আমার আইডিতে রিপোর্ট মারে এবং অনেক সমস্যা হয় থাকে, তখন নোয়াখালী সাইবার ওয়ারিয়র্স এটা বিনামূল্যে, কোনো টাকা পয়সা লাগে না, তখন তারা একদম বিনামূল্যে আমার আইডিটা সমস্যার সমাধান করে দেয়। ফোনটা হারাই যায়, তো ফোনটা হারানোর পরে অনেক জায়গায় গেছি, পাই নাই। তারপর আমরা থানায় জিডি করছি। জিডি করার পর পুলিশের সহযোগিতায় নোয়াখালী সাইবার ওয়ারিয়র্সের মাধ্যমে আমরা গতকাল আমাদের ফোন, 2টা ব্যাগ সব কিছু উদ্ধার করতে সক্ষম হয়েছি। এছাড়াও হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধারে পুলিশকে সহযোগিতা, অনলাইন প্রতারণার শিকার উদ্যোক্তাদের টাকা উদ্ধার, হ্যাক হয়ে যাওয়া ফেসবুক অ্যাকাউন্ট পুনরুদ্ধার, সাইবার সচেতনতায় সেমিনার, বিনামূল্যে ফ্রিল্যান্সিং ও প্রশিক্ষণ দিচ্ছে স্বেচ্ছাসেবীরা।
ওইখানে যে আমি ফ্রিল্যান্সিং শিখে আলহামদুলিল্লাহ ফেসবুক মার্কেটিংয়ের উপর ফ্রিল্যান্সিং শিখে আমি এখন পর্যন্ত প্রায় $800 আর্নিং করছি। যখনই আমরা সাইবার ওয়ারিয়ার্সকে নক করি তখন ওরা এমনভাবে রেসপন্স করে, আলহামদুলিল্লাহ আমরা একদম ওইটা খুব ভালোভাবে সলভ করতে পারি। সংগঠনটির উদ্যোক্তারা বলছেন, বর্তমান সময়ে সাইবার অপরাধ কমিয়ে আনতে এবং তরুণদের সাইবার জগৎ সম্পর্কে সচেতন করতেই এমন কর্মযজ্ঞ। আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমরা মানুষদেরকে সচেতন করব, এর পাশাপাশি নোয়াখালীর সাধারণ যে মানুষগুলো রয়েছে তারা যেন ফ্রি সাইবার সেবা তাদের নিশ্চিত করার জন্য এই টিমটি কাজ করে যাচ্ছে। আমরা টিচারদেরকে সাইবার সচেতন করার জন্য যারা ফেসবুকে ওরা কোনো ধরনের ফেসবুক হ্যারাসমেন্ট বুলিংকে শিকার হলে আমাদের কাছে কীভাবে প্রতিকার পাবে এগুলো নিয়ে আমরা বিস্তারিত কাজ করছি। এই কার্যক্রম ইতোমধ্যে জেলা জুড়ে ব্যাপক প্রশংসা পেয়েছে। তাদের সহযোগিতায় জেলা পুলিশও অনেক সাইবার অপরাধের রহস্য উন্মোচন করেছে। তাদের যদি কোনো সহযোগিতা দরকার হয় তাহলে আমাদের কাছ থেকে তারা নিয়ে থাকে, আর তারা তাদের ক্যাপাসিটি থেকে তারাও তাদের মানুষকে সহযোগিতা করে থাকে বলে আমরা জানি। আমরা একসাথে বসি এবং আমরা আমাদের তথ্যের আদান প্রদান করে থাকি এবং কারো কোনো সহযোগিতা থাকলে একে অপরের সহযোগিতা আমরা নিয়ে থাকি। এমন সংগঠনগুলোর সদস্যদের প্রশিক্ষণের মাধ্যমে আরও দক্ষ করার দাবি সংশ্লিষ্টদের। এখন নোয়াখালী। 2 বছর ধরে বন্ধ চাঁদপুর 150 মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রের 50 মেগাওয়াট স্টিম টারবাইন ইউনিট। এছাড়া পর্যাপ্ত গ্যাস সরবরাহ না থাকায় অর্ধেকে নেমেছে 100 মেগাওয়াট ক্ষমতার গ্যাস টারবাইন ইউনিটের উৎপাদন। সংশ্লিষ্টরা জানান, স্টিম টারবাইন ইউনিট চালু না হয় একদিকে কমেছে বিদ্যুৎ উৎপাদন, অন্যদিকে বাড়ছে গ্যাস টারবাইনের উৎপাদন খরচ। সংকট সমাধানে বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলেও জানান সংশ্লিষ্টরা। তালহা জুবাইরের প্রতিবেদন। বিদ্যুৎ সরবরাহ কমায় শীত মৌসুমের আগ মুহূর্তেই লোডশেডিংয়ের ভোগান্তিতে চাঁদপুরবাসী, অথচ সংকট সমাধানে দেশের বিদ্যুৎ কেন্দ্রগুলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা যাচ্ছে না। এভাবেই ঢেকে রাখা হয়েছে চাঁদপুর 150 মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের স্টিম টারবাইন ইউনিটের যন্ত্রগুলো। দীর্ঘদিন বন্ধ থাকায় এসব যন্ত্রগুলো অবহেলিত অবস্থায় পড়ে আছে। 2022 সালের ডিসেম্বরে নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে 150 মেগাওয়াটের কেন্দ্রটি বন্ধ হয়ে যায়। পুনরায় 2023 সালের মার্চে যান্ত্রিক ত্রুটির কারণে বুস্টার যন্ত্রটিও বন্ধ হয়ে যায়। 2 দফা মেরামত ও 1.5 বছর বন্ধ থাকার পর চলতি বছর মে মাসে ফের উৎপাদনে আসে 100 মেগাওয়াটের গ্যাস টারবাইন ইউনিটটি। তবে গ্যাসের অভাবে শতভাগ উৎপাদনে যেতে পারছেন না ইউনিটটি। এদিকে 2 বছরও মেরামত সম্পন্ন না হওয়ায় বন্ধ রয়েছে 50 মেগাওয়াটের স্টিম টারবাইন ইউনিট। জ্বালানি দ্বারা বিদ্যুৎ উৎপাদনের কস্টটা বেশি, সে তুলনায় আমাদেরটা যদি আমরা ফুল লোডে থাকতে পারতাম তাহলে এনার্জি কস্টটা অনেকটাই, উৎপাদন খরচটা কম হতো। দীর্ঘদিন যদি আমাদের মেশিনটা বন্ধ থাকে তাহলে আমাদের যে গুরুত্বপূর্ণ ইকুইপমেন্ট আছে যে সেগুলো ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। গ্যাস যে পরিমাণে আছে সেই পরিমাণে এখন আমাদের চলতেছে 50 মেগাওয়াট, মানে অর্ধেক প্রেসারে। আর ফুল গ্যাস থাকলে আমরা 90 মেগাওয়াট এবং 100 মেগাওয়াট, এমনকি বেজ লোডে দিলে আমাদের এখানে 106-107 মেগাওয়াটও হয়। গ্যাস টারবাইনে 100 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে যে ব্যয়, সেই একই ব্যয়ে স্টিম টারবাইন ইউনিটে বাড়তি 50 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হতো। বর্তমানে গ্যাস টারবাইনের মাধ্যমে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে ফুয়েল খরচ প্রায় 4.25 পয়সা। দীর্ঘ সময় বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকায় এ নিয়ে উদ্বেগ বাড়ছে। তবে চলতি বছরের শেষ দিকে স্টিম টারবাইন ইউনিটটি চালু করার ব্যাপারে আশাবাদী কর্তৃপক্ষ বলে জানান এই কর্মকর্তা। এই মুহূর্তে গ্যাস টারবাইন একটা ইউনিট এখন প্রোডাকশানে আছে, চালু আছে। স্টিম টারবাইন ওভারঅলিং কাজ এখন বন্ধ, তো সেটা বিদেশি বিশেষজ্ঞ একটা চাইনিজ কোম্পানির সাথে আমাদের সেটা চুক্তিবদ্ধ আছি আমরা, তো তারা এসে কাজ শুরু করবে। বিদ্যুৎ কেন্দ্রের গ্যাস টারবাইন ইউনিটের যন্ত্রাংশ কেনা ও মেরামত কাজে ব্যয় হয়েছে প্রায় $3,21,000। এছাড়া স্টিম টারবাইনের জন্য ব্যয় হবে প্রায় 15 কোটি টাকা। 1,200 কোটি টাকা ব্যয়ে এই বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করে চীনা কোম্পানি চেংদা ইঞ্জিনিয়ারিং লিমিটেড। 2012 সালের মার্চ মাস থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করে বিদ্যুৎ কেন্দ্রটি। এখন চাঁদপুর। চলতি বছর রেকর্ড পরিমাণ আগাম জাতের শিমের আবাদ হয়েছে যশোরে। তবে শিমের আবাদ ভালো হলেও সার, বীজ, কীটনাশক ও শ্রমিকের মজুরি বেশি হওয়ায় কিছুটা সংকটে পড়েছেন চাষিরা। তারা বলছেন, জেলা থেকে বছর 234 কোটি টাকার আগাম জাতের শিম বিক্রির লক্ষ্যমাত্রা। আরও জানাচ্ছেন রিপন হোসেন, আর ছবি তুলেছেন এনামুল হক।
যশোরের বাড়ীনগর, মানিকদিহি, চূড়ামনকাঠি, শাহবাজপুর, আমবটতলা ও চৌগাছা উপজেলা সহ বিভিন্ন এলাকায় মাঠের পর মাঠ ভরে গেছে শিমের ফুলে। মাঠ জুড়ে সবুজ আর বেগুনি রঙের নয়নাভিরাম দৃশ্য। গেলবারের তুলনায় এবার ব্যাপক হারে আগাম জাতের শিম চাষ করেছেন এখানকার চাষিরা, যা পরিচর্যায় এখন ব্যস্ত তারা। ফুলগুলো বেছে দিলে সিমগুলো তাড়াতাড়ি সুবিধা হয়, ভালোভাবে সিমগুলো পরিষ্কার হয়ে ওঠে। এই ডুগা ছড়াই দেওয়া, তারপরে এই যে পাতা ভাঙা, হ্যাঁ, তারপরে তেল দেওয়া, ডেলি একবার দুবার তেল দিতে আছে। এমন আছে যে পোক লাগে, বিকেলেও তেল দিতে হয় যাতে নষ্ট না হয়, পোকা টোকা না হয়, সিমগুলো ভালো থাকে, তাই আমরা এই কাজগুলো করি। লতা ছাড়াই পাতাগুলো কেটে দিই। সদর উপজেলার শ্যামনগর গ্রামের কৃষক আব্দুস সোবহান 1.5 বিঘা জমিতে শিম চাষ করেছেন তিনি। তাতে খরচ হয়েছে 60,000 টাকা। তবে প্রায় 2 লাখ টাকার শিম বিক্রি করার আশা করছেন তিনি। 1.5 বিঘে বই লাগাইছি, 1.5 বিঘে বইতে 60,000 টাকা খরচ হয়েছে। যদি ভালো দাম টাম পাওয়া যায় 2 লাখ টাকা বিক্রি হবে, কি বেশি হতে পারে। শিমের আবাদ ভালো হলেও কৃষকের অভিযোগ সার, কীটনাশক ও শ্রমিকের মজুরি বৃদ্ধি নিয়ে। অন্যদিকে এবছর বৃষ্টি বেশি হয়, জমিতে তৈরি হয় জলাবদ্ধতা, নষ্ট হয়েছে অনেক গাছ। অন্যদিকে তাপমাত্রা বেশি হয়, শিম গাছের ফুল আসলেও তা নষ্ট হওয়ার পাশাপাশি পোকামাকড়ের উপদ্রবে ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। তবে সম্প্রতি কিছুটা শীত পড়ার কারণে বর্তমানে শিম গাছের নতুন ফুল ও ফল আসায় ভালো ফলনের আশা করছেন তারা। আবহাওয়া প্রাকৃতিক দুর্যোগে এটা নষ্ট হয়ে যাচ্ছে। তারপরে তেল সারে মনে করেন যে ভালো কাজ করছে না, কীটনাশক দিলেও ভালো কাজ করছে না। 1 কেজি সার ছিল 28 টাকা, সেই সার হচ্ছে আপনার 32 টাকা। প্রতি কেজিতে 5 টাকা 6 টাকা বাড়তি এই বছরে। আবহাওয়া যদি ভালো হয় আর সিমের যদি দাম যদি থাকে, তাহলে আমরা দেখা যাচ্ছে লাভবান হতে পারবো। আর যদি আবহাওয়া যদি যেরাম চলছে এরকম যদি চলে, তাহলে আমরা লাভবান হতে পারবো না। কৃষি বিভাগ বলছে এই জেলায় সবজি চাষ হয়েছে প্রায় 20,000 হেক্টর জমিতে। এর মধ্যে আগাম জাতের শিমের চাষ হয়েছে 1619 হেক্টর জমিতে। এ থেকে 22,600 টন শিম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার বাজার মূল্য 234 কোটি টাকা। দেখেছি কিছু কিছু জমিতে আমাদের শিমের ফুল ঝরে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের কীটনাশক এবং হরমোন স্প্রে করার জন্য তাদের বলেছি। আমরা বিভিন্নভাবে আমাদের এই সবজি চাষিদের প্রশিক্ষণ বা আমাদের জাতের ক্ষেত্রে আমাদের নতুন যে জাতগুলো আমাদের কৃষি গবেষণা ক্ষেত্রে স্বীকৃত এই জাতগুলোকে আবাদ করার জন্য তাদেরকে আমরা উৎসাহিত করে থাকি। গেল বছর এই জেলায় আগাম জাতের শিম চাষ হয় 1600 হেক্টর জমিতে, যা থেকে উৎপাদন হয় 22,500 টন শিম। এখন যশোর। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। অবৈধ অভিবাসীদের বিতাড়িত করতে দেশে জরুরি অবস্থা জারির পাশাপাশি সেনা সদস্য মোতায়েন করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি মাত্র শব্দ লিখে রিপাবলিকান এই নেতা নিশ্চিত করেন ক্ষমতা গ্রহণে প্রথম দিন থেকে অবৈধ অভিবাসীদের দেশ ছাড়া করতে শক্ত পদক্ষেপ নেবেন তিনি। টেলিভিশন সাক্ষাৎকারে এই একই পরিকল্পনার পক্ষে সাফাই দিয়েছেন যুক্তরাষ্ট্রের অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট দপ্তরের সম্ভাব্য প্রধান টমাস ওম্যান। সতীর্থ কর্মকারের প্রতিবেদনে দেখুন বাকিটা। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা এলে দেশ থেকে সর্বোচ্চ সংখ্যক অবৈধ অভিবাসী বিতাড়িত করবেন বলে একাধিক গণমাধ্যম ও প্রচার সভায় হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে প্রত্যাবর্তনের প্রথম দিন থেকে অবৈধ অভিবাসী সংকট সমাধানে কাজ শুরু করবেন এ ধরনের কথাও বহুবার উচ্চারণ করেছেন ক্যামেরার সামনে। 9 নভেম্বর ট্রুথ সোশ্যালের এক পোস্টে পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট ও ডানপন্থী সমর্থক টম ফিটন দাবি করেন, বাইডেন প্রশাসনের ব্যর্থ নীতির কারণে দেশজুড়ে অবৈধ অভিবাসীদের যে দৌরাত্ম্য শুরু হয়েছে তা বন্ধ করতে ন্যাশনাল ইমার্জেন্সি ঘোষণা ও সেনা মোতায়েনের মতো শক্ত পদক্ষেপ নিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। সোমবার নিজের প্রোফাইল থেকে টমের এই পোস্ট শেয়ার করে 4 অক্ষরের একটিমাত্র শব্দে বিষয়টি নিশ্চিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রু বা সত্য এই এক শব্দেই বুঝিয়ে দিয়েছেন অবৈধ অভিবাসীদের বিষয়ে কোনোভাবেই নমনীয় হবে না নতুন প্রশাসন। অবৈধ অভিবাসীদের নিয়ন্ত্রণ করতে এরই মধ্যে সীমান্ত সুরক্ষা ও কাস্টমস বিভাগের জন্য বর্ডার যার খ্যাত টমাস হোম্যানের নাম প্রস্তাব করেছেন ইউএস প্রেসিডেন্ট ইলেক্ট ট্রাম্প।
2020 সালে ট্রাম্পের শাসনামলে এই একই দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালকের দায়িত্ব সামলেছেন টমাস। ইমিগ্রেশন অফিসার থেকে কাস্টমসের সহকারী পরিচালক পদে উন্নীত হন ওবামা প্রশাসনের নির্দেশে। অভিবাসী ইস্যুতে নিউজ নেশনকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্পের কথার পুনরাবৃত্তি করে টমাস বলেন, সীমান্তে অবৈধ অভিবাসীদের অনুপ্রবেশ বন্ধ না করা হলে কাজের অনুমোদন পাওয়া বৈধ অভিবাসীরাই সবচেয়ে বেশি বিপদে পড়বেন। The priorities for the deportation operation are public safety threats and national security threats. Last time I looked at the data, we have over 700,000 illegal aliens in this country that have a criminal conviction. অভিবাসীদের আবর্জনার স্তূপ, এলিয়েন বা ভিন গ্রহের প্রাণীসহ বিভিন্ন শব্দে সম্বোধন করতে পছন্দ করেন টমাস হোম্যান। ট্রাম্প বরাবরই অভিযোগ করেন, মেক্সিকো সীমান্ত দিয়ে কুখ্যাত অপরাধী চক্র ও মাদক পাচারকারীরা টেক্সাস হয়ে যুক্তরাষ্ট্রে ঘাঁটি স্থাপনের চেষ্টা করছে। ট্রাম্পের এই অভিযোগের পক্ষে যুক্তি দিয়ে টমাস বলেন, মেক্সিকান এসব কার্টেলকে অপরাধী সংগঠন ঘোষণা করে তাদের বিরুদ্ধে মাঠে থাকবে ট্রাম্প প্রশাসন। বারাক ওবামা ও জো বাইডেন, এই দুই ডেমোক্রেটিক প্রেসিডেন্ট ও ডোনাল্ড ট্রাম্পের শাসনামলের পরিসংখ্যান দেখলে বোঝা যায়, অভিবাসী সংকট সমাধান ও অবৈধ অভিবাসীদের দেশে ফেরত পাঠানো ইস্যুতে রিপাবলিকানরা অনেক বেশি সফল। 4 বছরে ট্রাম্প একাই যেখানে 4.5 লাখ অনুপ্রবেশকারীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছেন, সেখানে একই সংখ্যক অবৈধ অভিবাসী বিতাড়িত করতে ডেমোক্রেট দুই প্রেসিডেন্টের লেগেছে 12 বছর। যারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসতি স্থাপন করে সন্তান নিয়েছেন, তাদেরকে যদি দেশ ছাড়া করা হয়, তাহলে জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পাওয়া নবজাতকের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় অভিবাসী অধিকার রক্ষায় কর্মরত সংগঠনগুলো। আর দীর্ঘ সময়, লোকবল ও ব্যয় সাপেক্ষ এই অভিবাসী বিতাড়ীকরণ নীতি বাস্তবায়নের রূপরেখা নিয়েও আছে অনেক বিতর্ক। তবে সবার আগে সেনা মোতায়েন করে মেক্সিকো সীমান্তে অনুপ্রবেশকারীদের দৌরাত্ম্য বন্ধ করাই হবে ট্রাম্পের অভিবাসন নীতির প্রথম পদক্ষেপ, এমনটাই ভাবছেন সংশ্লিষ্টরা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। 2034 ফুটবল বিশ্বকাপ আয়োজনে প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব। নির্মাণ করা হচ্ছে বিশ্বের অন্যতম বৃহৎ কিং সালমান ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, যার ধারণ ক্ষমতা হবে প্রায় 92,000। এখানেই হবে বিশ্বকাপের উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ। 48 দলের ফুটবল বিশ্বকাপ হবে সৌদির 5টি শহরের 15টি স্টেডিয়ামে। আরও জানাচ্ছেন উজ্জ্বল হাফিজ। গ্রেটেস্ট শো অন আর্থ আয়োজনে প্রস্তুত মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। প্রকৃতি আর প্রযুক্তির দারুণ মিশেলে তৈরি হচ্ছে বিশ্বের অন্যতম বৃহৎ কিং সালমান ইন্টারন্যাশনাল স্টেডিয়াম। সম্প্রতি সৌদির ক্রীড়া মন্ত্রণালয় প্রকাশ করেছে স্টেডিয়ামের নকশা ও থিম। 92,000 আসনের এই ভেন্যু হবে সৌদির সর্বোচ্চ দর্শক ধারণ ক্ষমতার। দূষণ ও ব্যয় কমাতে থাকবে প্রাকৃতিক, শীতাতপ ও বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি। সৌদির ফুটবল ফেডারেশনের সভাপতি জানান, নিজস্ব সংস্কৃতি আর ঐতিহ্য বিশ্ব দরবারে তুলে ধরতে প্রস্তুত রিয়াদ। The 2034 World Cup is our invitation to the world to witness Saudi Arabia's development, experience its welcoming society, culture and heritage, and become part of its history. Everything will be connected with state-of-the-art facilities to guarantee an amazing fan experience. অত্যাধুনিক এই স্পোর্টস কমপ্লেক্সে আরও থাকছে ইনডোর স্পোর্টস হল, অলিম্পিক সাইজের পুল, বাগান, অ্যাথলেটিক্স ট্র্যাক, ফ্যানজোন, অ্যাকুয়াটিক সেন্টার আর স্টেডিয়ামের ছাদে হাঁটার ব্যবস্থা, যেখান থেকে সংযুক্ত কিং আব্দুল আজিজ পার্কের পুরো সৌন্দর্য উপভোগ করতে পারবেন দর্শকরা। কিং সালমান স্টেডিয়াম ছাড়াও 2034 বিশ্বকাপের জন্য সৌদি আরবের 5টি শহরে 15টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফিফার এই মেগা ইভেন্ট। এর মধ্যে 8টি স্টেডিয়াম সৌদির রাজধানী রিয়াদে। শুধু ফুটবলই নয়, 2027 সালে এশিয়ান কাপ ও 2029 সালে এশিয়ান উইন্টার গেমসও আয়োজন করতে আগ্রহী রিয়াদ। এছাড়া বিশ্বের জনপ্রিয় ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি লিগ IPL এর নিলামও অনুষ্ঠিত হতে যাচ্ছে জেদ্দায়। ক্রীড়া ইভেন্ট ছাড়াও সম্প্রতি ফ্যাশন শো ও কনসার্টের মতো ইভেন্টের আয়োজন করে বিশ্ব দরবারে নিজেদের আধিপত্য জানান দিচ্ছে সৌদি আরব। উজ্জ্বল হাফিজ, এখন বিশ্ব। শেষ করছি এখন বাজার। তার আগে প্রধান শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ব্যাটারি রিকশার অতিরিক্ত গতির দৌরাত্ম্যে সড়কে দুর্ঘটনা, বিশৃঙ্খলা। হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে কঠোর নজরদারির তাগিদ। সরকারি ব্যবস্থাপনা জটিলতায় বিদেশে চিকিৎসার সুযোগ পাচ্ছে না জুলাই আন্দোলনে গুরুতর আহত অনেকেই। দীর্ঘসূত্রতার উচ্চ সংক্রমণের ঝুঁকি। সেনাবাহিনী দিয়ে যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসী তাড়াবেন ডোনাল্ড ট্রাম্প। প্রয়োজনে জরুরি অবস্থা জারির প্রতিশ্রুতি।
এবং আসন্ন বিপিএলে বাড়ছে আম্পায়ারদের ম্যাচ ফি। আগের তুলনায় ম্যাচ প্রতি 20,000 বেড়ে হচ্ছে 50,000 টাকা। এই ছিল এখন বাজারের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়াও ফেসবুকে দেখুন facebook.com/tv.ekon আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekontv।